বাংলাদেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল বিএনপি বেশ অদ্ভুত একটা সংকটের মধ্যে পড়েছে। এই সংকটটা তাদের পুরো নির্বাচনী পরিকল্পনাকে কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলুন আমরা স্লাইড ধরে ধরে দেখি ঠিক কি ঘটছে আসলে। এই যে সংকট, এর শুরুটা কিন্তু বেশ চমকপ্রদ। সোর্স যা বলছে তাতে এর মূলে রয়েছে এমন এক অভিযোগ যা শুনলে প্রায় অবিশ্বাস্য মনে হবে। প্রশ্নটা হলো, এটা কি আসলেই সম্ভব? ভাবুন তো, ঢাকার মতো একটা হাই প্রোফাইল আসনের প্রার্থী হবেন এমন এক দেশের নাগরিক যার নামটা হয়তো আমরা অনেকে ঠিকমতো জানিও না। এই অদ্ভুত ব্যাপারটা নিয়েই কিন্তু পুরো বিতর্কের শুরু। দেখুন, অভিযোগটা কিন্তু খুবই সংনির্দিষ্ট। বলা হচ্ছে ডক্টর এম.এ. কাইয়ুম উনি নাকি তার দ্বৈত নাগরিকত্বের তথ্যটা গোপন করেছেন। আর আমাদের দেশের আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা তথ্য দেয়া কিন্তু একটা মারাত্মক অপরাধ। এর জন্য শুধু প্রার্থিতাই বাতিল হয় না, জেল পর্যন্ত হতে পারে। ব্যাপারটা শুধু দ্বৈত নাগরিকত্বতেই থেমে নেই। সোর্স বলছে আরও বেশ কয়েকটা কারণে বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিলের ঝুঁকিতে আছে। সোর্সের বিশ্লেষণ যদি দেখি তাহলে দেখা যায় মূলত তিনটা বিষয়কে কেন্দ্র করে এই প্রার্থিতা বাতিলের ঘটনাগুলো ঘটছে। এক, ওই যে বললাম দ্বৈত নাগরিকত্ব। ২, ব্যাংক থেকে লোন নিয়ে শোধ না করা মানে ঋণ খেলাপ। আর ৩ হল হলফনামায় জরুরি তথ্য যেমন কোনো ক্রিমিনাল কেসের বিবরণ এসব গোপন করা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশের প্রতি আনুগত্য দেখান বা বিদেশি নাগরিকত্ব নেন তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। এটা তো দেশের সার্বভৌমত্বের প্রশ্ন, তাই এই নিয়মটা এত কড়া। এখানে কিছু উদাহরণ দেখুন। সোর্সে বলা হয়েছে সিলেটের এম.এ. মালেক নাকি যুক্তরাজ্যের নাগরিক। আবার সারওয়ার আলমগীর আর মঞ্জুরুল হাসান মুন্সির মতো প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেছে লোন শোধ না করার জন্য। আর আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগটা আরও গুরুতর। তিনি নাকি মাদক চালানের মতো মামলার তথ্যই গোপন করেছেন। এখন প্রশ্ন হল, এই যে আলাদা আলাদা ঘটনাগুলো, এগুলো কিভাবে বিএনপির জন্য একটা বড় কৌশলগত সংকটে পরিণত হচ্ছে। চলুন পরের স্লাইডে এর প্রভাবটা একটু দেখি। সংখ্যাটা কত? সোর্সের দাবি অনুযায়ী প্রায় ২২ জন। ভাবা যায়, বিএনপির ২২ জন হেভিওয়েট প্রার্থী মনোনয়ন বাতিলের ঝুঁকিতে আছেন। আর এদের অনেকেই কিন্তু দলের ডোনার বা ফিন্যান্সার হিসাবে পরিচিত। এর ফলে কি হতে পারে? সোজা হিসাব, যদি ২৯০টা আসনে প্রার্থী দিয়ে একেবারে বাছাই পর্বেই ২২ জন বাদ পড়ে যায়, তাহলে তো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসনই কমে দাঁড়ায় ২৬৮তে। এটা দলের নির্বাচনী অঙ্কে যে একটা বড় ধাক্কা, তা তো বলাই বাহুল্য। কিন্তু মজার ব্যাপার হলো, সোর্সের মতে দলের কিছু তৃণমূল কর্মী নাকি এতে বেশ খুশি। তাদের একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই অর্থদাতা বা অতিথি পাখি টাইপের প্রার্থীদের বাদ পড়াকে তারা একরকম স্বাগতই জানাচ্ছেন। তো এই রকম একটা সংকটের মুখে বিএনপি এখন কি করছে? সোর্স অনুযায়ী তারা একটা বহুমুখী কৌশল নিতে একরকম বাধ্যই হচ্ছে। সোর্সের বর্ণনা অনুযায়ী তাদের কৌশলটা মূলত ৩টা ধাপে এগোচ্ছে। প্রথমে আইনি লড়াই, তারপর রাজপথে নেমে চাপ সৃষ্টি করা এবং সবশেষে যদি কোনো পথই কাজে না আসে তাহলে একটা নতুন ধরনের রাজনৈতিক জোটের দিকে ঝুঁকে পড়া। এর পেছনের কারণটা হল সংবিধানের ৬৬ অনুচ্ছেদের মতো বিষয়গুলো এতই পরিষ্কার যেখানে আইনি লড়াইয়ে জেতার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। তাই দলটা এখন বিকল্প পথে হাঁটতে একরকম বাধ্য হচ্ছে। আর এটাই তাদের সেই প্ল্যান বি। সোর্সের মতে বিএনপি এখন চরমোনাইয়ের সাথে একটা অলিখিত জোটের দিকে ঝুঁকতে পারে। কৌশলটা হল, যেসব আসনে বিএনপির প্রার্থী বাতিল হয়ে যাবে সেখানে তারা জামায়াতকে আটকাতে চরমোনাইকে সমর্থন দেবে, আর বিনিময়ে বাকি আসনগুলোতে চরমোনাই বিএনপিকে সমর্থন দেবে। মানে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এই পুরো বিশ্লেষণটা শেষে আমাদের কিন্তু একটা মৌলিক এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সোর্সের বর্ণনা অনুযায়ী এই বিতর্কের কেন্দ্রে থাকা প্রার্থীরা কারা? এরা তারা যাদের বিদেশি পাসপোর্ট আছে, যারা ব্যাংক লোন শোধ করেননি অথবা যারা হলফনামায় বড় বড় তথ্য গোপন করেছেন। এদের অনেকেই কিন্তু পোড় খাওয়া রাজনীতিতে নন, বরং দলের অর্থদাতা হিসেবেই বেশি পরিচিত। শেষ পর্যন্ত সোর্সটি কিন্তু আমাদের সবার জন্য একটা মৌলিক প্রশ্ন রেখে গেছে।
একটা দেশ শাসনের ভার আসলে কাদের হাতে থাকা উচিত? এই প্রশ্নটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় বিষয়।